আজকের বাংলার প্রাচীন অঞ্চল বর্ধমান। ধানক্ষেতে ঘেরা গ্রাম, বাঁশবাগান, বড় বড় প্রাচীন দিঘি আর এককালের জমিদারি শাসনের নানা লোককথা জড়িয়ে আছে এই অঞ্চলের প্রতিটি ধূলিকণায়। তেমনি এক গা ছমছমে অথচ এক অদ্ভুত রোমাঞ্চকর ভূতের গল্প শোনাব তোমায়, যার পটভূমি বর্ধমানের এক নিঝুম গ্রাম দামোদরপুর। বাংলার নিঝুম গ্রাম ও চালতাহীন ভিটে। আজ থেকে প্রায় ৪০-২৫ বছর আগের কথা। বর্ধমান শহর থেকে বেশ খানিকটা দূরে দামোদর নদীর কোল ঘেঁষে দাঁড়িয়েছিল দামোদরপুর গ্রামটি। গ্রামে তখনও বিদ্যুতের আলো পৌঁছায়নি। সন্ধে নামলেই গায়ের মেঠো পথগুলো ঘন কুয়াশা আর অন্ধকারে ডুবে যেত। ঝিনি পোকার ডাক আর বাঁশবাগানের মর্মর শব্দ ছাড়া চারপাশ থাকত একবারে নিস্তব্ধ। গ্রামের দক্ষিণ প্রান্তে ছিল এক বিশাল প্রাচীন দিঘি, মহামায়া দিঘি। এই দিঘির ঠিক পাশেই এক চালতাহীন, শেওলাধরা ভগ্নপ্রায় রাজবাড়ি দাঁড়িয়েছিল, যাকে গ্রামের মানুষ বলত চৌধুরীদের পুরনো ভিটে। বলা হতো বর্ধমানের রূপনারায়ণ চৌধুরীর আমলে এই ভিটেতে নাকি এক তান্ত্রিক সাধক থাকতেন। তিনি সিদ্ধিলাভ করার জন্য অমাবস্যার রাতে অপঘাতে মৃত মানুষদের আত্মাকে বন্দী করতেন। কিন্তু এক কালরাত্রিতে সাধনাক্রমের মারাত্মক ভুল হওয়ায় অশুভ আত্মাগুলোর প্রকোপে চৌধুরী পরিবারের সমস্ত সদস্য এক রাতেই অলৌকিকভাবে মারা যান। তারপর থেকে সেই বাড়ি পরিত্যক্ত। গ্রামের বয়স্কদের স্পষ্ট নিষেধ ছিল, সন্ধে পার হলে মহামায়া দিঘির ঘাট আর চৌধুরীদের পুরনো ভিটের মেঠো পথ ভুলেও কেউ যেন না মারায়। গ্রামের মানুষ বলত নিঝুম অমাবস্যার রাতে নাকি ওই ভিটের ওপর থেকে বিকট অট্টহাসি আর নুপুরের আওয়াজ পাওয়া যায়। আর দিঘির জলে নাকি সাদা শাড়ি পরা এক অশরীরী মূর্তি মাঝরাতে নেমে আসে মাছ ধরতে, যাকে গ্রামের লোকে বলত মেছো ভূতের আস্তানা। বর্ধমান শহরের দুই যুবক ও একটি বেপরোয়াবাজি। গ্রামের সিংহভাগ মানুষ ভয় পেলেও শহরের ছেলেদের মন তো অত সহজে ভয় মানতে চায় না। বর্ধমান রাজ কলেজের প্রাণোচ্ছল দুই বন্ধু ছিল, শুভম আর অর্ক। শুভম ছিল স্বভাবতে একটু ভীতু, কিন্তু অর্ক ছিল একদম বিপরীত। সে বিজ্ঞান ও যুক্তিবিদ্যার ছাত্র, ভূতে তার তিলমাত্র বিশ্বাস ছিল না। তার পরিষ্কার কথা, ভূতপ্রেত বলে কিছু হয় না, সব মানুষের মনের ভয় আর কুসংস্কার। সেদিন ছিল কার্তিক মাসের এক ঘোর কৃষ্ণপক্ষের অমাবস্যা। বর্ধমানের মোড়ের দোকানে বসে লাল চা আর পকোড়া খেতে খেতে তারা গ্রামের বয়োবৃদ্ধ সনাতন কাকার কাছে চৌধুরীদের ভিটের গল্প শুনছিল। সনাতন কাকা তামাকের ধোঁয়া ছেড়ে বললেন, আজকের রাত সাধারণ রাত নয় রে অর্ক। আজকের অমাবস্যায় নাকি ভৈরব সাধকের আত্মা আবার জেগে ওঠে। আজ রাতে মহামায়া দিঘির পারে গেলে আর জ্যান্ত ফিরতে পারবি না। অর্ক হেসেই তা উড়িয়ে দিল, সনাতন কাকা, এ যুগে বসেও এসব অলৌকিক গল্প বিশ্বাস করো? আমাকে যদি ৫০০ টাকা বাজিতে দাও, আমি আজ রাতেই একা একা ওই চৌধুরী ভিটে গিয়ে আধ ঘন্টা বসে থেকে একটা চিহ্ন রেখে আসতে পারি। দোকানে উপস্থিত সবাই চমকে উঠল। শুভম অর্কের হাত চেপে ধরে বলল, বোকামি করিস না অর্ক। স্থানটা ভালো নয়, অনেক লোক ওখানে অদ্ভুত কিছু দেখেছে। কিন্তু অর্ক নাছর বান্দা। বাজির টাকা আর নিজের অহংকার বজায় রাখতে সে জেদ চেপে ধরল। স্থির হল, অর্ক রাত ১২টার সময় চৌধুরী ভিটের ঠাকুরদালানের পুরনো বটগাছে নিজের কাটারি দিয়ে একটা বড় দাগ কেটে ফিরে আসবে। আর প্রমাণ হিসেবে ভিটের ভেতরের এক মুঠো পোড়া মাটি আর ভিটের পোড়া ইট নিয়ে আসবে। অমাবস্যার রাতে মহামায়া দিঘির পথ। রাত ঘড়ির কাটায় তখন ১১টা বেজে ৪৫। পুরো গ্রাম নিঝুম হয়ে গেছে। দামোদর নদীর দিক থেকে ঠান্ডা বাতাস বইছে এক অদ্ভুত হিসহিস শব্দে। ঘন কুয়াশায় চারপাশ চাদর মুড়ি দিয়েছে। অর্ক হাতে একটা 3 ব্যাটারির টর্চ, কোমরবন্ধে গোজা লোহার কাটারি আর গায়ে একটা মোটা চাদর জড়িয়ে বেরিয়ে পড়ল। শুভম তাকে দিঘির কিছু দূর পর্যন্ত ভয় কাটাতে এগিয়ে দিতে এল। তারপর ভয়ে কাঁপতে কাঁপতে বলল, অর্ক, এখনো বলছি ফিরে চল। মনটা কেমন যেন ছাদ করে উঠছে কি। অর্ক হেসে শুভমের কাঁধে চাপড় দিয়ে বলল, তুই বাড়ি যা শুভম। কাল সকালে সনাতন কাকার থেকে কিভাবে ৫০০ টাকা আদায় করি শুধু দেখিস। শুভমকে বিদায় জানিয়ে অর্ক একাপা বাড়াল দিঘির ধারের সংকীর্ণ মেঠো পথে। চৌধুরী ভিটের দিকে এগোতেই আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটে। এক ধাক্কায় যেন তাপমাত্রা অনেকটা কমে গেল। চারপাশটা এত নিস্তব্ধ যে অর্কের নিজের পায়ের শুকনো পাতায় মারানোর মোচমোচ শব্দটা নিজের কানেই আতঙ্কের মতো শোনাল। টর্চের হলুদ আলো ফেলে সে এগোচ্ছে। হঠাৎই একটা প্রচণ্ড ঠান্ডা বাতাসের ঝাপটা এলো। আর ঠিক তখনই মরা। হঠাৎ মাথার ওপরের একটা বেশ মোটা বাঁশ মুচড়ে গিয়ে অর্ঘের ঠিক মুখের সামনে এসে পড়ল। অর্ঘ চমকে পিছিয়ে গেল। কিন্তু কোনো বাতাস তো এত জোর ছিল না যে বাঁশ ভেঙে পড়বে। তবু নিজেকে সামলে নিয়ে অর্ঘক কাঁচা বাঁশ, হয়তো নিজের ভারে ভেঙেছে কি।
সে বাসটা ডিঙিয়ে এগোতে যাবে, অমনি কানের ঠিক কাছে কে যেন তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, হিংনি, কোথায় যাচ্ছিস রে? অর্ঘ্য এক চিটকায় ঘুরে দাঁড়াল। টর্চ ঘোরালো চারপাশে। কেউ নেই, শুধু বাঁশের পাতারা বাতাসে দুলছে। কিন্তু অর্ঘ্যের মেরুদণ্ড দিয়ে এক চিলতে শীতল স্রোত বয়ে গেল। সে আর দেরি না করে পা চালিয়ে দিল। বাগান আর দিঘির ঘাট পার হতেই চোখের সামনে ভেসে উঠল সেই অভিশপ্ত চৌধুরীদের পুরনো ভিটে। গা অন্ধকারে যেন এক দানবের মতো দাঁড়িয়ে আছে বিশাল দোতলা দালানটি। দেয়ালের ইটগুলো বেরিয়ে পড়েছে, খসে পড়েছে প্লাস্টার। বিশাল বট আর অশ্বত্থের শেকড় পেঁচিয়ে ধরেছে পুরো বাড়ির থামগুলোকে। টর্চের আলো ছাদ আর জানলাগুলোতে ফেলতেই অর্কের মনে হল ঘন কালো জানলাগুলো যেন কোনো ক্ষুধার্ত রাক্ষসের চোখ, যা তাকে গিলে খাওয়ার জন্য অপেক্ষা করছে। অর্ক দীর্ঘশ্বাস ফেলে সাহস সঞ্চয় করল। কাটারিটা বের করে সে ঠাকুরদালানের পুরনো বটগাছের গুড়িতে সশব্দে একটি সি দাগ কেটে দিল। একটা কাজ শেষ, নিজের মনেই বলল সে। এখন বাকি দ্বিতীয় কাজ, ভেতরের পোড়া মাটি আর পুরনো ইট সংগ্রহ করা। ভিটের পচা কাঠের বড় দরজায় এক ধাক্কা দিতেই কি করে এক বিকট শব্দে দরজা খুলে গেল। সাথে সাথেই ভিটের ভেতর থেকে এক তীব্র দুর্গন্ধ বের হয়ে এলো, যেন কোনো পচা মাংসের গন্ধ। অর্ক ভেতরে ঢুকল। টর্চের আলো ফেলতেই সে দেখল ছাদ থেকে বাদুর ডানা ঝাপটে উড়ে গেল। চারপাশ ধুলো আর মাকড়সার জালে ভরা। পা টিপে টিপে সে মূল উঠোনটায় গিয়ে পৌঁছাল। পকেট থেকে একটা থলি বের করে ভাঙা মেঝের ছাই আর মাটি ভরতে শুরু করল। ঠিক তখনই পিছন থেকে সেই শব্দটা এলো, ছপ ছপ ছপ, যেন কোনো ভিজে পা মেঝেতে হেঁটে আসছে। অর্ক চট করে টর্চ ঘোরাল, কিন্তু কেউ নেই। অথচ ভিজে মেঝের উপর স্পষ্ট ফুটে উঠছে দুটি খালি পায়ের ছাপ, আর সেই পায়ের ছাপগুলো সোজা অর্কের দিকেই হেঁটে আসছে। অর্কের গায়ের লোম খাড়া হয়ে উঠল। তার বৈজ্ঞানিক যুক্তি, আধুনিক মনোভাব সব যেন মুহূর্তে ধুলোয় মিশে গেল। সে স্পষ্ট দেখতে পাচ্ছে মেঝের ধুলোয় নতুন নতুন পদচিহ্ন তৈরি হচ্ছে, অথচ কোনো মানুষ নেই। অর্ক আতঙ্কে চেঁচিয়ে উঠতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। রক্ত যেন হিম হয়ে জমাট বেঁধে গেল। সে কোনো মতে পিছিয়ে যেতে শুরু করল। হঠাৎই ওপরের তলার বারান্দা থেকে একটা হুঙ্কার ভেসে এলো। এত বছর পর এই চৌধুরী ভিটে এক তাজা রক্তের মানুষ এলো। সেই কণ্ঠস্বর মানুষের হতে পারে না। শব্দটা যেন একই সাথে গম্ভীর, ভারী আর একটা বিকট ধাতব ঘষা লাগার মতো। অর্ক টর্চের আলো ওপরের বারান্দায় ফেল। আর যা দেখল তা দেখে তার হাতের টর্চটা ছিটকে পড়ে গেল। ওপরের বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে, এসে বাঁচাও। এবং সকালের সূর্য। অর্ক তখন অন্ধের মতো দৌড়চ্ছে। দিঘির পাড়ের লতাপাতা তার জামাকাপড় ছিঁড়ে দিচ্ছে। মুখে চোখে আঁচড় লাগছে, কিন্তু তার থামার কোনো উপায় নেই। সে পেছনে শুনতে পাচ্ছে এক বিকট গর্জন আর শত শত ডানা ঝাপটানোর শব্দ। যেন পুরো চৌধুরী ভিটেটা আজ তার ওপর ভেঙে পড়ছে। দৌড়াতে দৌড়াতে সে যখন দিঘির ঘাটের কাছে এসে পৌঁছাল, তখন তার পা দুটি ভারী হয়ে এলো। অতিরিক্ত ভীতি আর মানসিক চাপে তার মাথার ভেতরটা ঝিমঝিম করে উঠল। ঘাটের কাছেই শুভম আর গ্রামের বেশ কয়েকজন লোক লাঠি আর মশাল নিয়ে অপেক্ষা করছিল। তারা অর্কের চিৎকার শুনেই দৌড়ে আসছিল। অর্ক শুভমের গায়ের উপর আছড়ে পড়ল। তার মুখ দিয়ে তখন ফেনা বেরোচ্ছে। গায়ের তাপমাত্রা প্রচণ্ড জ্বরে পুড়ছে, আর চোখে চরম আতঙ্ক। সে কেবল অস্পষ্ট স্বরে একবার বলতে পারল, ওরা ওরা আছে চৌধুরী ভিটে কি। কথাটি শেষ করেই অর্ক জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন সকালে যখন অর্কের জ্ঞান ফিরল, সে তখন বর্ধমান শহরের নিজের বাড়ির বিছানায়। চারপাশে গ্রামের মরল সনাতন কাকা, শুভম আর এক নামজাদা ওঝা দাঁড়িয়ে। অর্কের জ্বর তখনও পুরো নামেনি। তার গলার কাছে চারটে কালো ছোপ ছোপ দাগ পড়ে গিয়েছিল, যেন কেউ হাত দিয়ে চেপে ধরার চেষ্টা করেছিল। ওঝা মশাই অর্কের কপালে ঝাড়ফুঁক করে তিলক কেটে দিলেন এবং বললেন, ভাগ্যিস তোর কাছে লোহার কাটারিটা ছিল আর তুই সঠিক সময়ে মহামায়া নাম স্মরণ করেছিলি, না হলে চৌধুরী ভিটের অশুভ আত্মা আজ তোকেও ওই ভিটের সাথে চিরতরে বন্দী করে ফেলত। অর্ক কোনো কথা বলতে পারল না। তার সমস্ত অহংকার, সমস্ত যুক্তিবিদ্যা সেদিন মহামায়া দিঘির ঘাটে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সে চুপচাপ পকেট থেকে সেই থলিটা বের করে টেবিলের উপর রাখল। সনাতন কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন,
টাকাটা তোর বাজির পাওনা অর্ক। কিন্তু আর কোনোদিন প্রকৃতির আর অলৌকিকের অজানা শক্তি নিয়ে খেলা করিস না। এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা মানুষের বিজ্ঞান বা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। অর্ক মাথা নিচু করে তা স্বীকার করে নিন। সেই রাতের পর থেকে বর্ধমানের দামোদরপুর গ্রামের সেই চৌধুরী ভিটের দিকে আর কোনো দিন কেউ কোনো অশুভ দুঃসাহস নিয়ে পা বাড়ায়নি। আর অর্ক, সে আজ আর ভূতে অবিশ্বাসী নয়। রাতে বাঁশবাগানের পাশ দিয়ে যাওয়ার সময় বাতাসে যখন ঝিনি পোকা আর বাঁশের ঘর্ষণের শব্দ হয়, অর্ক এখনও থমকে দাঁড়ায় আর মনে মনে জপ করে দুর্গা নাম। গ্রামটি আজও আছে, দামোদর নদীও বইছে। তবে অমাবস্যার রাতে আজও নাকি চৌধুরীদের পুরনো ভিটে থেকে এক বিকট হাসির শব্দ নদীর হাওয়ায় ভেসে আসে, যা মনে করিয়ে দেয় সব সত্যি চোখের সামনে দেখা যায় না। কিছু সত্য অন্ধকারে রূপ নিয়ে বেঁচে থাকে।